আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম সম্পর্কে বাদন গল্পের লাস্ট পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, কিন্তু না, সে তো ঘুমিয়ে গিয়েছে। দূর, ভাল লাগে না, ফাজিল ছেলে একটা এরকমের মধ্যে ঘুমিয়ে গেল। রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, আমার এখন ঘুমাতে হবে। তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবা সকল বিষয়গুলো আস্তে আস্তে মিথ্যে প্রমাণিত হচ্ছে। আমার ভাবনার উল্টো বিষয়গুলো আমার সাথে ঘটে চলেছে। চোখ বুঝে কেন জানি না, বাবা মাকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। এই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম। দেখি অবাক চাহনি নিয়ে আবির আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল। তার মানে এতক্ষণ ধরে আবির আমার দিকে চেয়েছিল। ভীষণ অবাক হলাম আমি। আমার জেগে ওঠা দেখে আবির অপ্রস্তুত হয়ে পড়ে যায়, যেন আমার চোখে কিছুতে ধরা দিতে চায় না। তারপর বলে উঠলো, মীরা ছাদে যাবে? ওর পোস্টে অবাক হলাম আবারও। এত রাতে ছাদে যেতে চাইছে, বুঝলাম খুব রোমান্টিকতা ভর করেছে তার উপর। কথাটি শুনে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি, শুধু চেয়েছিলাম তার দিকে। হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে। তারপর হাঁটা আরম্ভ করলো ছাদের দিকে। আমি শুধুই তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম, আমি কেন, যে কোনো মেয়ে তোমার সেই মায়াবী চোখে হারিয়ে যাবে এক নিমেষেই। এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে আমার নতুন ভাবে ভাবতে হয়েছে। কি আছে তোমার মাঝে? আমি যেন যুগ যুগান্তর ধরে তার পরিচিত আছি, যদিও সে ছিল অনেকটা অপরিচিত আমার কাছে মাত্র কয়েক ঘন্টার আগে। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম। ছাদে এসে ও আমাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে চাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। তারপর ফোনের ওপাশ থেকে কেউ একজন কিছু একটা বলল। নিমেষেই তার হাসি মুখটা মলিন হয়ে গেল, যা কিছুতে আমার কাছে আড়াল করতে পারলো না সে। তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল, তাই হঠাৎ আমি বলে উঠলাম, কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? আমার কথা এক অমায়িক হাসি দিয়ে বলল, আরে না, কি ভাবছো তুমি? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। না মানে এত রাতে ফোন, তাই বলছি আর কি। আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠলো। ওর দু হাত দিয়ে আমার দুই গালে হাত দিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতে বরকে সন্দেহ করছো? তোমার বর শুধু তোমারই। বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। শেষ রাত্রির স্নিগ্ধ চাদরে আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আমার আবিরের ভালোবাসা স্পর্শ করে আমাকে মাতাল করে তুলেছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকে জড়িয়ে নেই আমার পরম স্নায়ুর স্রোতে। আবির একবার আমাকে বলল, চলো সামনের দিকটাকে একটু হাঁটা যাক। ওর কথায় আমার ঘোর কাটলো। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের উপরে সাজানো ফুল বাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আরেকবার পূর্ণতা পেল। আমি বিস্ময় আবিরের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম আবির চোখ নেড়ে এক অজানায় অনুভূতি প্রকাশ করলো, যাতে স্পষ্ট আবিরের মনে কথা পড়তে পারছিলাম আমি। ওর দুই চোখ একটা কথাই বলছিল, হ্যাঁ মীরা, আজ থেকে এই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীকীগুলোকে। আর তবে একটা কথা শুধু তোমারই, এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সুন্দরময় প্রতীক কিন্তু আমার এই লক্ষ্মী বইয়ের লক্ষ্মী চাও নেই। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, নিজের মনের সাথে কিছুতে আপোষ করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ, পচা বদমাইশ ছেলে আবিরটাকে। এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল, সবচেয়ে নিরাপদ জায়গা এটাই, যা আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো, কিন্তু অদ্ভুত ছেলে আবির এটাও বোঝা যাচ্ছিল। বলে উঠলো, যতে দাও চোখের পানি, তাকে আটকিও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থাকে যাবে। বলে আরো শক্ত জোরে আমাকে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবে ছিলাম, শুধু মনে হচ্ছিল যে সময়টাই ছিলাম যেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তে বাবা মার সিদ্ধান্তকে আরেকবার ছেলে দিতে ইচ্ছা করছে। হয়তো তাদের জন্যই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে অজানা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পরিপূর্ণ হচ্ছে। এই ভাবনাগুলো ভাবতে রাতের এক মুঠো চাঁদকে গ্রাস করে নিল এক টুকরো মেঘমালা। অন্ধকার কারো হয়ে আসছিল। এই আবির আমাকে বলল, চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছে, চলো রুমে যাই। বলে আবারও কোলে নিয়ে রুমে আসলো। তারপর আমাকে ঘুমোতে বলে সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আবির, সত্যি আবির, প্রতিটা মুহূর্ত তাকে নতুন করে চিনছি, নতুন করে দেখছি, নতুন করে ভাবনাতে আটকে রাখছি।
আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তায় আছে, তবুও আমাকে এক ফোঁটা বসতে না দিয়ে নিজেকে আমাকে সামলে নিল। এই যেন আমার জীবনে নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়ে ঘাবড়ে যেতাম, অথচ আবিরের বোধ শক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে এতটুকুতে চোখ জোড়া ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম আবিরকে রেখে। এতটুকু সময় ওকে যতটা জানলাম তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকে রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রোদের স্নিগ্ধ আলো চোখে এসে পড়তে ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটু অবাক হলাম না আজকে। আমি জানতাম আবির এখানেই থাকবে। হ্যাঁ, সত্যিই আবির তার মায়াবী চোখ দুটো দিয়ে আমাকে দেখছিল। প্রত্যেক বেলা চাহনিতে যতটুকু বুঝেছি আমি, ছিল না সে চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ, ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি, ছিল শুধু পরম ভালোবাসা জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। গুড মর্নিং বউ, গুড মর্নিং বলে চায় কাপ এগিয়ে দিল আমার দিকে। আমার কেন জানি না ভীষণ লজ্জা লাগছে ওর দিকে তাকাতে। বুঝলাম বিষয়টা লক্ষ্য করে মিস্টার মুস্কি মুস্কি হাসছে। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আবারও অবাক হলাম আমি। এ কি, চা কোথায়? কি চা নেই তো থাকবে কি করে বলো? আমি তো আর চা করতে পারি না। শুধু দেখালাম যদি পারতাম তবে এইভাবে চা এনে খাওয়াতাম। আমার আর বুঝতে বাকি রইল না যে সারা জীবন সারা বজ্জারটা আমার পিন্ডি চটকে দিবে। তবু খুব ভালো লাগছিল তার ভালোবাসা খুনসুটিগুলো। জানি না কেন মেয়ে কখনো বাসর রাত থেকে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসাই পূর্ণ। আমার ভাবনার মাঝে আমিও একটু মুচকি হেসে উঠলাম। তারপর বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুমটা ভাঙাতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলে বাইরে যেতে চাইছিলাম ভালোবাসা মানুষের আবদারটা পূরণ করতে। আমার অজান্তে আমার মনটা বলে উঠলো, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চায়ের শুরু হবে মিস্টার আবির। কিন্তু আবির আমার হাতটা ধরে আছে, টেনে বলল, এখন লাগবে না পাগলি, যাও ফ্রেশ হয়ে এসো, বাইরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনে ঘড়ির কাঁটার দিকে তাকালাম। ইস, 7টা বেজে গেছে, বাইরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এলাম, দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসি, বলল, আয় মা আমার কাছে বস। বলে আমাকে বসিয়ে দিয়ে 2 কাপ চা এনে হাজির হলো। তারপর আমার পাশে এসে বসলো, বলল, নে মা চাটা নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কি রে মা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, জি না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে আবিরকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটা মা বুঝতে পেরেছে, তাই আমাকে বলল, কি রে মা, কাউকে খুঁজছিস? জানি তো আবিরকে খুঁজছিস। আমি লজ্জা পেয়ে গেলাম, মুখে ফুটে কিছু বলতে পারছিলাম না, শুধু লজ্জায় মাথা খেয়ে মাথা নাড়ালাম। উনি বললেন, কেন তুই জানিস না? ও তো একটু মিলে গিয়েছে। কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল, শুনলাম অনেকটা নাকি ক্ষতি হয়ে গিয়েছে। এই কথাটা শোনার পর আমি অবাক ও নিস্তব্ধ হয়ে গেলাম। তার মানে আবিরকে তখন সেজন্য অমন দেখাচ্ছিল? আমার ভেতরটা মুচড়ে ওঠে, নিমিষেই মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়ি মা বললেন, কিরে তুই জানতিস না? না। আমি বললাম, না মা, আপনার ছেলে তেমন কিছু বলেনি। তারপর উনি বললেন, আবির এমনই, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখে অবাক হচ্ছি। 2 মাস ছেলে সত্যি অন্যরকম ধাতুতে গড়া, যা আমাদের আর 10টা পরিবারের চেয়েও অন্যান্য। তারপর আবারও শাশুড়ি মা বলে উঠলেন, শোনো, তোকে কিছু কথা বলি মা। জানিস তো আবিরের বাবা নেই। আবিরের ছোটবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট করে আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আবির নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার বাবার ফেলে যাওয়া ব্যবসাকে একার হাতে দাঁড় করিয়েছে। যদিও আবিরকে ছোটবেলা থেকে একটা কথা শিখিয়েছিলাম যে নিজে চেষ্টা করো, নিজের পথকে নিজেই তৈরি করো। যে কাজ 10 জনে পারে না সে কাজ তুমি চেষ্টা করবে, কোনো বিষয় টেনশন করবে না। যেটা হওয়ার সেটা উপরওয়ালা নিয়মেই হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না। তার চেয়ে ভালো দুর্দিনের ধৈর্য ধারণ করে তার মোকাবেলা করবে। হয়তো আবির ছোটবেলা থেকে আমার কথাগুলো মেনে আসছিল। মা রে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যি একজন খাঁটি ছেলে। বলে আমার হাতটি জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখের কোণে পানি জমলো, কিন্তু গড়িয়ে পড়লো না। বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ। আমিও কেঁদে দিলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম, মনে হলো আমার মায়ের জিরো স্কোপি, কেননা তার বুকে এরকম শান্তি। তারপর মা আমাকে বলল, চল মা, তোকে পুরো বাড়িটা চিনিয়ে দেই, আজ থেকে সব দায়িত্ব তোর, আমার রেস্ট। শোন মা, এই শহরে আমাদের আপন বলতে তেমন কেউ নেই, তাই তোদের বিয়াটাও ঘরোয়া পরিবেশে শেষ করেছি। তাই এখানে আমি ছাড়া কিছু বলার মতো কাউকে পাবি না। তাই কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস মা। আমি বিস্মিত হওয়ার মাত্রা বুঝে অতিক্রম করলাম। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেও সম্ভব। আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরো অনেক গল্প হলো আমাদের। তিনি আবিরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন।
এক মুহূর্তে আমি ভুলে গিয়েছি যে আমি এক অজানা পরিবারের নতুন সদস্য। আমার শাশুড়িকে আরেকবার বললাম, মা মিলের অবস্থাটা কি হলো একবার জানলেন না তো? না রে মা, তোকে বললাম না কোনো টেনশন করবি না, আবির সব সামলে নেবে। চল আমরা দুপুরে রান্না শেষ করি, তোকে সব দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্না করে। প্রায় 2 ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময় শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি কখনো রান্নার কাজ করিনি, তবে মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যাস। যাই হোক, ঘরে বসে আবিরের কথা মনে পড়ছিল। শালা হ্যাংলা, সে কখন গেছে এখনো আসার নাম গন্ধ নেই। জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভিতরে একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিতে তেমন করে গুছিয়ে না রাখলে পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি। ভেতরে সবচেয়ে সুন্দর করে সাজানো ছিল বুক সেপটা। তাই একটু এগিয়ে গিয়ে সেখানে গেলাম, বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেকদিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছিল। মোটামুটি আগ্রহ নিয়ে ডায়েরিটা করলাম। ডায়েরির প্রথম 15 পাতায় কোনো কিছু লেখা ছিল না। তারপর থেকে লেখা, 15 দিন মীরার ছবি দেখে আসছি, কিভাবে তার সৌন্দর্যে বর্ণনা দেব ভেবে পাচ্ছিলাম না। খুব কাছ থেকে আজকে তাকে দেখলাম। আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণনা দিত। তাই কি মায়াবী যে তাকে লাগছিল তা শুধু আমি জেনেছিলাম। প্রথম দেখাতে মীরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে, কেননা রাতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য এক গুচ্ছ গোলাপ আর পেট নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়ার পর সে যে ভীষণ রকম অবাক হয়েছিল তা আমি বুঝেছিলাম। ওর চোখ আমাকে প্রশ্ন করেছিল আমি কিভাবে জানলাম ওর পিরিয়ডের কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। আমার দিকে একটু নজর ছিল না ওর। অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি। আমি বুঝেছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের উপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো। আর কিছু না ভেবে আমার বন্ধু, তাকে সবকিছু ম্যানেজ করতে বললাম। আমার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হলো রংধনু, আর সে সব ব্যবস্থা করেছিল। ধন্যবাদ বন্ধু তোমাকে। বিয়ের দিনে আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মীরার সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরি পাতাটা আর কিছু লেখা ছিল না, শুধু তার 4 পৃষ্ঠার পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়ো। শালা বুদ্ধ, লেখা কি ছিলি? আয়না বাসায় আয় আজকে। ভাবতে ভাবতে মহারাজ হ্যাংলা এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দেই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি মিস্টার আবির, খুব টেনশন দিতে ভালো লাগে তাই না তোমার? এই কি ভাবো নিজেকে তুমি? সবকিছু তুমিই বুঝো, তুমি সব টেনশন নিবে, আমি কি কেউ না তোমার? বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো ও সব বুঝতে পারছিল, তাই আমাকে পরম আদরে বুকে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাসো আমায়? এবার আমি কেঁদেই দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম বন্ধুর মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়, বুঝছেন মিস্টার হ্যাংলা? ও বিস্ময় আমার দিকে তাকিয়ে মুচকে হেসে অবুঝের মতো মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরলো তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেয়াল। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই গল্পটা এখানে